নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা লুসেন্ট জিকে থেকে ইন্ডিয়ান পলিটি কভার করছি। তো এটা লোকসভার প্রথম পর্ব। আমি বলে দিয়েছিলাম যে লোকসভায় আমাদের কমপ্লিট করতে 3 থেকে 4টি লেকচার লেগে যাবে। এবার আপনি লুসেন্ট জিকেতেও দেখবেন এটা অনেকটা এরিয়া জুড়ে রয়েছে লোকসভা পার্টটা। তো রাজ্যসভা লোকসভার মতো অতটা লেকচার নেয় না, কিন্তু লোকসভা আমাদের 3 থেকে 4টে লেকচার লেগে যাবে। তো এটা লোকসভার প্রথম লেকচার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই সিরিজে আপনাদের কিন্তু সম্পূর্ণ সাথে থাকতে হবে, তবেই কিন্তু আমি এই সিরিজটা কমপ্লিট করাতে পারবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটাই রিকোয়েস্ট। আর এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার পাবেন। আর এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের যে আপডেট সেটা আপনারা কালেক্ট করতে পারবেন, এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লোকসভা সম্পর্কে জানবো, লোকসভা সম্পর্কে কিছু ফ্যাক্ট জানবো। দেখুন, 1952 সালে লোকসভা গঠিত হয়, এটা প্রত্যেকেই আমরা জানি। কিন্তু লোকসভা গঠিত হয় ঠিকই, কিন্তু লোকসভাকে আমরা কিন্তু নিম্নকক্ষ বলি। সংসদের নিম্নকক্ষ হচ্ছে এই লোকসভা। এখানে টোটাল মেম্বার কত? এখানে অনধিক 552 জন সদস্য নিয়ে কিন্তু লোকসভা গঠিত হয়। লোকসভায় 552 জনের বেশি সদস্য থাকতে পারে না, যার মধ্যে 550 জন ইলেক্টেড বা নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন নমিনেটেড বা ইঙ্গো ভারতীয় প্রতিনিধি নিয়ে গঠিত। তো লোকসভায় তাহলে কতগুলো মেম্বার? 552টি মেম্বার, যার মধ্যে 550টি ইলেক্টেড এবং 2টি নমিনেটেড মেম্বার, যার মধ্যে 2টি ইঙ্গো ভারতীয় প্রতিনিধি থাকে। আর 1952 সালে লোকসভা গঠিত হয়েছে, যেটি নিম্নকক্ষ। আর মনে রাখবেন, লোকসভার মেয়াদ কিন্তু 5 বছর। এটাকে ডিসমিস করা যায়। রাষ্ট্রপতি কিন্তু এই লোকসভাকে ভেঙে দিতে পারেন, এবং এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে কোনো রকম প্রশ্ন আদালতে তোলা যায় না। কিন্তু রাজ্যসভাকে ভাঙা যায় না। এইটা লোকসভা এবং রাজ্যসভার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্থক্য। লোকসভাকে আপনি ডিসমিস করতে পারেন, লোকসভা কোনো পার্মানেন্ট বডি নয়, পার্মানেন্ট কোনো কক্ষ নয়। কিন্তু রাজ্যসভা কিন্তু পার্মানেন্ট কক্ষ। রাজ্যসভাকে ভেঙে ফেলা যায় না, কিন্তু লোকসভাকে কিন্তু ভাঙা যায়। আবার এমার্জেন্সির সময়, ডিউরিং এমার্জেন্সি, লোকসভার মেয়াদ প্রতিবারে কিন্তু 1 বছর করে বাড়ানো যেতে পারে। অনির্দিষ্টকালের জন্য 1 বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়। এবার দেখুন, জরুরি অবস্থা শেষ হচ্ছে না, তখন কি করা যায়? তবে জরুরি অবস্থার অবসানে 6 মাসের মধ্যে কিন্তু এর কার্যকাল আর বৃদ্ধি করা যায় না। আরেকবার রিপিট করছি, জরুরি অবস্থা চলাকালীন যখন আমাদের যে 3 টাইপের এমার্জেন্সি রয়েছে, স্টেট এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি রয়েছে, এই এমার্জেন্সির সময় জরুরি অবস্থা চলাকালীন লোকসভার মেয়াদ প্রতিবারে 1 বছর করে অনির্দিষ্টকাল পর্যন্ত বৃদ্ধি করা যায়। তবে জরুরি অবস্থার অবসানে 6 মাসের পর আর এভাবে কিন্তু কার্যকাল বৃদ্ধি করা যায় না। এটা মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে এখান থেকে। নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখুন, প্রেসিডেন্ট ক্যান ডিসমিস দ্য লোকসভা। এবং একটু আগেই বললাম, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কিন্তু এই লোকসভাকে ভেঙে দিতে পারেন, এবং লোকসভা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমেই গঠিত হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ। রাজ্যসভা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে কিন্তু হয় না। রাজ্যসভার ক্ষেত্রে অন্যভাবে নেওয়া হয়, কিন্তু লোকসভার ক্ষেত্রে এমপি সিলেক্ট করা হয় আপনার আমার দ্বারাই, এবং তারপরে তারা সেখানে গিয়ে রিপ্রেজেন্ট করে তাদের কনস্টিটিউয়েন্সিকে। আর নিউ দিল্লি হলো লোকসভার ভেন্যু, অথবা নতুন দিল্লির যে সংসদ ভবন রয়েছে সেখানেই কিন্তু লোকসভা কক্ষের সমস্ত অধিবেশনগুলো হয়। ইম্পর্টেন্ট। আর লোকসভা সদস্যরা কীভাবে নির্বাচিত করা হয়, এই টার্মটাকে টার্ম রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ টার্ম। সাধারণত হায়ার লেভেলের এক্সামে আসে, ছোটোখাটো এক্সামে সাধারণত দেখা যায় না। টার্মটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম এবং অ্যাডান্ট ইউনিভার্সাল সারফেস। এটা মনে রাখবেন, এটা লোকসভা সদস্যদের নির্বাচিত করার প্রতিনিধিত্ব করেন, তাদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাকে কিন্তু বলা হয়। তো এরপর আমরা লোকসভার গঠন দেখে নেব। এখন প্রথমে আমরা লোকসভার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখে নিলাম, এরপর আমরা লোকসভার গঠন দেখে নেব, স্ট্রাকচারটা দেখে নেব। দেখুন, লোকসভা যে গঠিত হয়েছে, এই লোকসভার রিজার্ভ ক্যান্ডিডেট থেকে শুরু করে সমস্ত ধরনের ক্যান্ডিডেটদের নিয়ে গঠিত। না হলে এক শ্রেণীর ক্যান্ডিডেটদের আধিপত্য হয়ে যাবে। তো সেই জন্যে রিজার্ভ ক্যান্ডিডেটের এখানে জায়গা রয়েছে। টোটাল 131টি আসন রিজার্ভ রয়েছে, এবং যার মধ্যে 18.42%, টোটাল আসনের 18.42 রিজার্ভ, অর্থাৎ 131টি আসন রিজার্ভ। এবং তার মধ্যে তপশিলি জাতি অর্থাৎ এসসিদের জন্য 84 এবং তপশিলি উপজাতি এসটিদের জন্য 47 আসন সংরক্ষিত রয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ এসএসসির এক্সামের জন্য এবং রেলওয়ের এক্সামের জন্য বলে দিচ্ছি, কোরাম কি। কোরাম হচ্ছে, দেখুন, রাজ্যসভা বা লোকসভায়, রাজ্যসভার ক্ষেত্রে আমরা জেনেছি যে 250 জন মেম্বার ছাড়া রাজ্যসভা
গঠিত হতে পারে না। অ্যাকচুয়ালি 250 জন না, অনধিক 250 জনের বেশি নিয়ে রাজ্যসভা গঠিত হতে পারে না। আবার লোকসভার ক্ষেত্রে 552 জনের বেশি নিয়ে লোকসভা গঠিত হতে পারে না। এখানে প্রতিদিন নিশ্চয়ই লোকসভার সমস্ত মেম্বার বা রাজ্যসভার সমস্ত মেম্বাররা যোগ দেন না। সেই জন্য এটা তৈরি করা হয়েছে যে একটি রাজ্যসভা বা একটি লোকসভার যে কোনো একটি অধিবেশনের জন্য মিনিমাম সেই লোকসভা বা রাজ্যসভার আসনের 1/10 মেম্বার বা সদস্যের অবশ্যই উপস্থিত থাকতে হবে, তবেই সেই সভার কাজ পরিচালিত হবে। না হলে কিন্তু সেই সভার কোনো রকম কাজ পরিচালিত হবে না। আর এই 1/10 বা 10% এই কোটাটাকেই বলা হয় কোরাম। তো আরেকবার রিপিট করছি, কোরাম কি? কোরাম হলো টোটাল যতজন মেম্বার রয়েছে সেই মেম্বারদের 1/10 অবশ্যই কিন্তু লোকসভা বা রাজ্যসভাতে উপস্থিত থাকতে হবে। এই 1/10 মেম্বারকেই বলা হয় কিন্তু কোরাম, মানে যাদের মিনিমাম অ্যাটেন্ডেন্সটা অন্তত দরকার। যেমন ধরুন, মনে করুন একটি ক্লাস হচ্ছে, একটি ক্লাসরুমে টোটাল ধরুন 50 জন স্টুডেন্ট রয়েছে। 50 জন স্টুডেন্ট থাকা সত্ত্বেও একদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেখানে 2 জন স্টুডেন্ট আসতে পেরেছে, বাকি 48 জন আসেনি। সেখানে কি ক্লাসটা নেওয়া সম্ভব হবে? কখনোই হবে না। কিন্তু যদি 10 জন স্টুডেন্ট আসে বা 5 জন স্টুডেন্ট আসে, যেহেতু 1/10 50 জনের 1/10কে অ্যাটেন্ডেন্স দিতে হবে, তো যদি 5 জন আসে 5 জনের জন্য ক্লাসটা নেওয়া যেতে পারে। তো এইটাই হচ্ছে কোরাম। তো লোকসভায় কোরাম ছাড়াও ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে স্পিকার এবং ডেপুটি স্পিকার। লোকসভার কার্যাবলী যে সুষ্ঠু পরিচালনার জন্যে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে কিন্তু নির্বাচিত করা হয়। যে দল ক্ষমতায় থাকে, অর্থাৎ রুলিং পার্টির মধ্য থেকে একজনকে স্পিকার হিসেবে নিযুক্ত করা হয় প্রত্যেকের পরামর্শ নিয়ে, এবং একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। মনে রাখবেন, ডেপুটি স্পিকার নির্বাচিত হন বিরোধী দল থেকে, অপোজিশন থেকে, কিন্তু স্পিকার নির্বাচিত হন রুলিং পার্টি থেকে। এটা গুলিয়ে ফেলবেন না। এছাড়াও রয়েছে মানি বিল। মানি বিল কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র লোকসভাতেই উঠতে পারে। মানি বিলকে রাজ্যসভায় তোলা যায় না। রাজ্যসভায় পাশ হওয়া মানি বিলের বাধ্যতামূলক নয়, লোকসভা থেকে পাশ হলেই কিন্তু হয়ে যায়। আর মানি বিল কেবলমাত্র লোকসভাতেই উঠতে পারে, এবং সেটা স্থির করেন কে? স্পিকার স্থির করেন কোনটা মানি বিল কোনটা মানি বিল নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। নেক্সট আমরা দেখব স্ট্রাকচারের মাধ্যমে নো কনফিডেন্স মোশন। লোকসভা স্ট্রাকচারের মধ্যে নো কনফিডেন্স মোশন খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে 1985 সালের আগে দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে একটা দল থেকে আরেকটা দলে তাদের নেতা মন্ত্রীরা চলে যাচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে যে তাদের সিটটা নিয়ে চলে যাচ্ছে। এবং ধরুন বিজেপি এবং কংগ্রেস রয়েছে, বিজেপি থেকে জিতেছে একজন মেম্বার, সে জিতে কংগ্রেসে চলে গেল। তো সেখানে প্রবলেমটা কী হচ্ছে? ওই যে কংগ্রেসের একটা আসন বেড়ে যাচ্ছে, অন্যদিকে তো বিজেপির একটা আসন কমে যাচ্ছে। তো এটাই হচ্ছে খুব একটা বিশৃঙ্খল কন্ডিশন তৈরি করছিল। তো এইবার 1985 সালে রাজীব গান্ধীর সময়ে দেখা যায় যে তিনি একটি নতুন মোশন আনেন। কী মোশন? নো কনফিডেন্স মোশন। এই নো কনফিডেন্স মোশনের মাধ্যমে কি বলা হয়? নো কনফিডেন্স মোশনের মাধ্যমে বলা হয় যে মিনিমাম 2/3 মেম্বার যদি একটা রুলিং পার্টি থেকে বা একটা অপোজিশন থেকে কোনো একটা পার্টিতে চলে যায়, একটা পার্টি থেকে আরেকটা পার্টিতে স্থানান্তরিত হয়, তাহলে কোনো রকম প্রবলেম নেই। কিন্তু যদি 2/3 সদস্যের কম মেম্বার এক পার্টি থেকে আরেক পার্টিতে চলে যায়, তখন কিন্তু তাকে তার মন্ত্রী পদ থেকে বা তার সেই মেম্বার পদ থেকে একেবারে বহিষ্কার করা হবে। আর এটা অবশ্যই করবেন স্পিকার। কিন্তু আমাদের ভারতের রাজনীতির এমন অবস্থা, স্পিকার কখনোই এটা করে না। কারণ যে দল হয়তো ধরুন একটা পার্টি, তার স্পিকার রয়েছে, সেটা সেটা লোকসভায় হতে পারে, আবার সেটা বিধানসভায় হতে পারে। এবার প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে সেই পার্টিতে যদি কেউ যোগদান করে তখন কিন্তু তাকে বহিষ্কার করে না। এটা রিসেন্টলি আপনারা যদি একটু পলিটিটা একটু লক্ষ্য রাখেন, রিসেন্ট পলিটিক্সে যদি একটু লক্ষ্য রাখেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন রিসেন্টলি এরকম ঘটনা ঘটে গেল, তাই নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল। তো তারপর আমরা দেখব স্পেশাল মেজরিটি কী। স্পেশাল মেজরিটি বলতে বোঝায় সাধারণত লোকসভা বা রাজ্যসভার যে কোনো কক্ষের 2/3 সদস্য, 2/3 সদস্যদের ভোটে যদি কোনো বিল পাস হয় তবে বলা হয় সেটা স্পেশাল মেজরিটিতে পাস হয়েছে। আর ডেডলক সিচুয়েশন এবং জয়েন্ট মিটিংয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা মিল রয়েছে। যেমন দেখুন, ডেডলক সিচুয়েশন তৈরি হলেই কিন্তু জয়েন্ট মিটিং হয়।
জয়েন্ট মিটিং কেন হয়, ডেডলক সিচুয়েশন কেন তৈরি হয়, এবার বলি। তো ধরুন রাজ্যসভায় একটি বিল পাস হয়েছে কিন্তু লোকসভায় সেই বিলটা পাস হচ্ছে না, অথবা লোকসভায় একটি বিল পাস হয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ বিল কিন্তু রাজ্যসভায় সেটা পাস হচ্ছে না। তখন দুটো দলের মধ্যে মানে দুটো কক্ষের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। তো এই কনফ্লিক্টটাকে মেটানোর জন্য এই যে জয়েন্ট সিটিং ডাকা হয়। আর এই জয়েন্ট সিটিংয়ের মাধ্যমে এখানে কিন্তু সভাপতিত্ব করেন স্পিকার, লোকসভা স্পিকারই কিন্তু এখানে সভাপতিত্ব করেন, এবং এই জয়েন্ট মিটিংয়ের মাধ্যমেই কিন্তু এই যে প্রবলেমটার সলিউশন খুঁজে বার করার চেষ্টা করা হয়। তো এরপরে আমরা দেখে নেব কি সেশন অফ লোকসভা। তো লোকসভায় প্রতি বছর টোটাল 3টি সেশন আছে বা 3টি অধিবেশন অনুষ্ঠিত হয়, যার মধ্যে 3টি হলো, প্রথমটি হলো বাজেট সেশন, পরেরটি হলো মনসুন সেশন এবং তারপরেরটি হলো উইন্টার সেশন। প্রথমটা কি বাজেট সেশন। বাজেট সেশন হচ্ছে সবচেয়ে দীর্ঘতম সেশন আর দীর্ঘতম অধিবেশন, এটা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়। তারপরে রয়েছে মনসুন সেশন, সেটা জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হয়। আর তারপর উইন্টার সেশন সবচেয়ে ক্ষুদ্রতম বা শর্টেস্ট, এটা নভেম্বর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত হয়। আর মনে রাখবেন অধিবেশন চলাকালীন লোকসভার কার্যাবলী সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে বিকাল 6টা পর্যন্ত চলে। আর সাধারণত শনি রবিবার ছুটির দিনে অধিবেশন হয় না। আর খুবই গুরুত্বপূর্ণ কাজ যদি পড়ে যায় তখন কিন্তু স্পিকার ডাকতে পারে। আর লোকসভার 2টি অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম 6 মাসের বেশি গ্যাপ রাখা যাবে না। 2টি লোকসভার অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম 6 মাসের বেশি গ্যাপ রাখা যাবে না, তাহলে কিন্তু ডিসমিস করতে পারেন প্রেসিডেন্ট লোকসভাকে। এবার আমরা লোকসভার মেম্বারদের সম্পর্কে একটু জেনে নেব। তো আমাদের টোটাল ইন্ডিয়াতে বর্তমানে টোটাল 545 জন লোকসভার মেম্বার রয়েছেন। তো টোটাল কতজন থাকতে পারেন? 552 জন থাকতে পারেন। তাদের মধ্যে 545 জন এখন কিন্তু সিট ভর্তি রয়েছে, যার মধ্যে স্টেট থেকে বিভিন্ন রাজ্য থেকে নেওয়া হয় 530 জন, সেখানে কিন্তু 530টাই রয়েছে। ইউনিয়ন টেরিটরি থেকে টোটাল যে 20টা নেওয়া হয় তার মধ্যে বর্তমানে 13টি রয়েছে। সেই জন্যে কিন্তু এখন এই 7টি টোটাল সিট থেকে কমে গেছে। আর অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে 2টি রয়েছে, আর নির্ধারিত সংখ্যাও কিন্তু সেখানে 2টি রয়েছে। এখানে একটি কথা বলে দিই, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির যে সিট রিজার্ভেশন, এটা তুলে দেওয়ার কথা হচ্ছিল কিছুদিন আগে, এখন আবার চাপা পড়ে গেছে কোভিড-19-এর জন্য। তো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির সিট সংখ্যা কিন্তু কমে যেতে পারে, বা রিজার্ভেশন সেটা তুলে দেওয়া হতে পারে। তো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যেতে পারে। এরকম যদি আরও ইম্পর্টেন্ট নিউজ আসে, আরও যদি কনফার্ম নিউজ আসে, আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো, কেননা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হতে চলেছে ওটা। তো আমার মতে যে এটা কোভিড চলে গেলে এটা নিয়ে আবার হয়তো কথা উঠবে, তো দেখা যাক কী হয়। নেক্সট রয়েছে স্টেট মেম্বার। তো আমরা স্টেটদের মানে প্রত্যেকটা রাজ্যের মেম্বার সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। টোটাল আমাদের যতগুলো স্টেট রয়েছে তার মধ্যে ইউপিতে বা উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি কিন্তু সিট রয়েছে। উত্তরপ্রদেশে টোটাল 80টি সিট রয়েছে। আর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি এসসি সিট রয়েছে ম্যাক্সিমাম, যেখানে উত্তরপ্রদেশে 17টি এসসি সিট রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যাটা মনে রাখবেন, ওয়েস্ট বেঙ্গলে 42টা লোকসভা সিট রয়েছে এবং এসটি সিট ম্যাক্সিমাম রয়েছে 5টি করে। কোথায় কোথায়? ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা, এই 3টে জায়গায় কিন্তু ম্যাক্সিমাম করে এসটি সিট রয়েছে। জায়গাগুলোর নাম আরেকবার বলে দিচ্ছি, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ওড়িশা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ যে মহারাষ্ট্র কিন্তু উত্তরপ্রদেশের পরে সবচেয়ে বেশি সিট ক্যারি করে। কতটা সিট? টোটাল 48টা সিট ক্যারি করে মহারাষ্ট্র। আর 10টি রাজনৈতিক যে একক, সেগুলো একক সদস্যের প্রতিনিধিত্ব বহন করছে কোনগুলো? দিল্লি, জম্মু কাশ্মীর এবং এই 2টি যে কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিয়ে বাকি সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কিন্তু, এবং মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিম কিন্তু একজন মেম্বার বা একটি করে সিট ক্যারি করছে, এটা মনে রাখবেন। তো এরপরে আমরা এবার কোয়ালিফিকেশান দেখে নেব। তার মাঝে আমি একটা কথা বলে দিই, আমি একটা বাদ চলে গেছে লোকসভার অধিবেশনতার সময়ের মধ্যে, খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিটি রাজনৈতিক এককের প্রতিনিধিত্বের মাপকাঠি জনসংখ্যার ভিত্তিতেই কিন্তু স্থির করা হয়, আর শুধুমাত্র সংশোধনী আইনের মাধ্যমেই এর পরিবর্তন সম্ভব। 2026 সাল পর্যন্ত কোনো রকম পরিবর্তন হবে না, কিন্তু 2026 সালের পরে এই প্রতিনিধিত্বে পরিবর্তন হতে পারে, এটা মনে রাখবেন। কারণ এর যে মার্জিন সেটা 2026 সাল পর্যন্তই রাখা হয়েছে। এবার আমরা চলে আসবো কোয়ালিফিকেশান। লোকসভার মেম্বার হতে গেলে কি কি কোয়ালিফিকেশান লাগবে, বা এমপি হতে গেলে কি কি কোয়ালিফিকেশান লাগবে। ফার্স্ট অফ অল তাকে ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক না হলে সে লোকসভার সদস্য হতে পারবে না। তার বয়স মিনিমাম 25 বছর হতে হবে। লোকসভা সদস্যের বয়স মিনিমাম 25 বছর হতে হয়, কিন্তু রাজ্যসভার
সদস্যের বয়স মিনিমাম কিন্তু 30 বছর হতে হয়। সেই জন্যই রাজ্যসভাতে যেহেতু বেশি বয়সের মেম্বার যোগদান করে লোকসভার থেকে, সেহেতু কিন্তু রাজ্যসভাকে উচ্চকক্ষ এবং লোকসভাকে নিম্নকক্ষ বলা হয়। এর অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র বয়সের প্রেক্ষিতেই। আর নির্বাচন কমিশন যে ব্যক্তিকে বা যে অথরাইজড ব্যক্তিকে সেট করবেন তার সামনেই কিন্তু এই লোকসভার এমপিদের শপথ গ্রহণ করতে হয়। মনে রাখবেন, শপথ গ্রহণের ভাষা তৃতীয় তফসিলে রয়েছে বা থার্ড শিডিউলে রয়েছে। আমি যখন শিডিউল নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি এগুলো বলেছিলাম। আর আমি শিডিউল নিয়ে অন্তত একটি ভিডিও তো করেইছি, আর তারপরে বিভিন্ন যে এমসিকিউ আলোচনা করি তখন কিন্তু একটি শিডিউল রাখলে তার মধ্যে প্রত্যেকটি শিডিউল সম্পর্কে আমি বলে দিই। স্পেশালি আমি যখন ফান্ডামেন্টাল রাইট, আমি যদি কোনো এমসিকিউ সেট আলোচনা করি তখন তার মধ্যে একটি ফান্ডামেন্টাল রাইট তুলি এবং সেই একটি ফান্ডামেন্টাল রাইটকে সামনে নিয়ে প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটগুলোকেই কিন্তু আলোচনা করে দিই। তো প্রত্যেকটা ভিডিও দেখবেন, কোনো রকম প্রবলেম হবে না, তবেই কিন্তু আপনারা প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। নেক্সট দিন আমরা লোকসভার মেম্বারদের পদে অযোগ্যতা অর্থাৎ ডিসকোয়ালিফিকেশান, তারপর অথ অ্যান্ড স্যালারি দেখব, এবং তারপরেও আমরা দেখব লোকসভার গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে, যেমন স্পিকার, প্রোটেম স্পিকার, ডেপুটি স্পিকার, এগুলো সম্পর্কে জানবো। তারপর লোকসভার যে অধিবেশন আমরা একটু আগে আলোচনা করলাম, এই অধিবেশন সম্পর্কে আরেকটু জানবো। তারপর বিল সম্পর্কে জানবো, লোকসভায় যে বিলগুলো তোলা হয় লুসেনজিকেতে এতটা ডিটেলসে পাবেন না, কিন্তু আমি বিভিন্ন বই ঘেটে কিন্তু তৈরি করে দিচ্ছি ভিডিওটা, তো কাছে রেখে দেবেন। একবার মনে না থাকলে আরেকবার দেখবেন, কোনো রকম প্রবলেম হবে না। তারপর আমরা সংসদীয় স্থায়ী কমিটি হয়তো করব না, কিন্তু সংসদীয় মোশনটা অবশ্যই করার চেষ্টা করব, কেননা স্থায়ী কমিটি, অস্থায়ী কমিটি, এস্টিমেট কমিটি এগুলো এগুলো অবশ্যই করতে হবে। এস্টিমেট কমিটি তো করতেই হবে, তো আমি ওগুলোও করে দেবো। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ওটাও করিয়ে দেবো। আর যে সংসদীয় টার্মগুলো রয়েছে, পার্লামেন্টারি যে টার্মগুলো রয়েছে, সেটাও লুসেনজিকেতে পেয়ে যাবেন। তবে আমি কোরাম, হুইপ নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও দিয়েছিলাম। হুইপ নিয়ে সার্চ করবেন, লুসেনজিকেতে সার্চ করবেন, হুইপ নিয়ে ভিডিওটা পেয়ে যাবেন, খুবই ইম্পর্টেন্ট। আর এম লক্ষ্মীকান্তের সিরিজে পেয়ে যাবেন হুইপ সম্পর্কে ভিডিও। হুইপ নিয়ে খুবই ডিটেল লেকচার দিয়েছিলাম, ইউপিএসসি লেভেলের লেকচার, মানে ইউপিএসসিতে খুব কাজ করবে ওটা। ইউপিএসসি লেভেলের লেকচার বলতে ইউপিএসসির ক্ষেত্রে কাজ করবে, সেই পার্সপেক্টিভ থেকেই কিন্তু দেওয়া। কোশ্চেন আওয়ার, নো কনফিডেন্স মোশন, প্রিভিলেজ মোশন, কলিং অ্যাটেনশন মোশন, অ্যাডজার্নমেন্ট মোশন, হাফ অ্যান্ড আওয়ার ডিসকাশন, এগুলো কিন্তু আমরা পরের দিন ধীরে ধীরে আলোচনা করবো 3 থেকে 4টি লেকচারের মাধ্যমে। সেন্সার মোশন আছে, গিলোটিন রয়েছে। গিলোটিন কি? গিলোটিন বলতে যে গলায় কোপ দেওয়া, মানে গলাটাকে আলাদা করে দেওয়া হয় ধর থেকে, ওই ব্যাপারটা নয়, কিন্তু এখানে ওটার সাথে কিন্তু ওই গিলোটিন যন্ত্রের সাথে অনেকটাই মিল পাবেন। তো এই ছিল ছোট্ট লেকচার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।